হামিম গ্রেফতার হবার পর থেকে নানা সূত্র মারফত যে তথ্যগুলো উঠে আসছে তাতে কিন্তু বড় সড়ো যে একটা নাশকতার ছক কষা শুরু হয়ে গিয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। সামনেই 15ই আগস্ট, তাহলে 15ই আগস্ট ভিড়ে পুলিশ সেজে বাঙালি ফিদায়েদের কি অন্যরকম কোনো প্ল্যান ছিল? বেছে বেছে এই বাংলার হিন্দুরা তাদেরকে কি টার্গেট করা হয়েছিল? কেন আমরা এই কথা বলছি, কারণ একটু যদি ভেতরের দিকে আমরা যাই বা আমরা যদি তলিয়ে ভাবতে শুরু করি তাহলে এই বিষয়গুলো পরিষ্কার হবে। আমরা পুরো বিষয়টা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে একের পর এক নামগুলো উঠে আসছে, যখন প্রথম হামিমকে দুর্গাপুরের একটা আবাসন থেকে গ্রেফতার করা হয়েছিল তখনও বোঝা যায়নি যে এর পেছনে চক্রটা এত বড় রয়েছে বা এত বড় একটা প্ল্যান। এক এক করে একের পর এক নাম উঠে আসছে। আসল টার্গেটটা কি ছিল? 15ই আগস্টের আগে বড়সড় কোনো নাশকতার ছক? দেখুন, একটা যেমন একটা অর্গানাইজেশনের ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় তার কাজকর্ম দিয়ে। আমি বারবার বলছি, টেররিস্ট অর্গানাইজেশনসদের টেররিজমের বাইরে গিয়ে ভাবনা চিন্তা করার সময় এসে গেছে। দিস ইজ ফোর্থ জেনারেশন টেররিজম। এখানে কিন্তু ওই রকম ভাবে টেররিজম এখন আর হয় না যে গোলা বন্দুকটাই সব, তার থেকে অনেক অনেক ঊর্ধ্বে উঠে গেছে তারা। এবার ঊর্ধ্বে উঠে গিয়ে তারা কি সিস্টেমটা চালু করেছে, তারা একটা ডারকা মাহল, এই ডারকা মাহল তৈরি করতে গিয়ে তারা কি করছে, সমাজের বিভিন্ন স্তরে আক্রমণ করে রেলেভেন্ট থাকার চেষ্টা করছে। এবার এই সমাজের বিভিন্ন স্তরে আক্রমণ কাদেরকে করছে? কখনো তারা করছে কোনো ব্যবসায়ীকে, কখনো প্ল্যান করছে কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কখনো প্ল্যান করছে কোনো বড় মন্ত্রীর বিরুদ্ধে, কখনো প্ল্যান করছে বিউরোক্র্যাটদের বিরুদ্ধে, কখনো তো ডিপ্লোম্যাট, পুলিশ অফিসার, এরা তো আছেই তাদের লিস্টে। এবার এই ধরনের একটা পরিকাঠামো তারা চালু করছে, চালাচ্ছে। এর যে রিক্রুটমেন্ট প্রসেস আছে, এদের রেলেভেন্সে থাকার জন্যই এই ঘটনাগুলো তারা ঘটাচ্ছে, যাতে করে এই যে বিভিন্ন অর্গানাইজেশন যাদের আপনি নামগুলো বলছেন তাদের নামগুলো যেন সবাই জানতে পারে, তাদের নামগুলো সংক্রান্তিত একটা ভয় সবার মনে ঢোকে, সবার মনের মধ্যে সবসময় একটা যেন আতঙ্কের বাতাবরণ থাকে, গভর্নমেন্টের প্রতি একটা ডিস্ট্রাস্ট থাকে। এইগুলো হচ্ছে তাদের বিগেস্ট রিটার্ন, এবং তার জন্যই গোটা থিওরিটা সাজাচ্ছে তারা, এবং তার জন্যই সবকিছু প্ল্যানিং। কোনো নির্দিষ্ট 15ই আগস্টের প্ল্যানিং এটা নয়, কারণ 15ই আগস্টের এই ধরনের প্ল্যানিং হয়তো এন নাম্বার অফ ডেজ ধরে হয়, চলে, এবং প্রতি বছরই প্রায় ধরুন 100টার কাছাকাছি এইসব 15ই আগস্টের প্ল্যানিং নালিফাই করে ইন্টেলিজেন্স। তো সেটা আপনি সাধারণ মানুষরা জানতেই পারি না। কিন্তু এটা আমার মনে হচ্ছে আরো বড় কোনো ঘটনা, যেটা ওরা ঘটানোর চেষ্টা করেছিল, যার মাধ্যমে তারা সিস্টেমকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করেছিল এবং একটা সিভিল ডিসোবিডিয়েন্স ইন এ গ্রেটার এক্সটেন্ট তৈরি করার চেষ্টা করেছিল। ঠিক, কিন্তু এই যে এতগুলো যোগাযোগ, যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গে যোগাযোগ ছিল আইএসআই এর, ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ ছিল, তাদের থেকে গোপনে অস্ত্র এনে বড়সড় নাশকতার ছক তারা কষেছিল, এমনকি দুবাইতে গিয়ে তাদের সঙ্গে দেখা করারও একটা কথা ছিল, কিন্তু এই ব্যক্তির অর্থাৎ তার পাসপোর্ট না থাকায় তারা দুবাইতে যেতে পারেনি, কিন্তু অর্পিতার কাছে পাসপোর্ট ছিল। তাহলে হামিমকে দিয়ে কি আরো অনেক বড় একটা জাল বিস্তার করার চেষ্টা চলছিল আইএসআই এর? ম্যাডাম, যেমন ইন্টেলিজেন্সের অপারেশনকে ফিশিং বলে, ফিশিং টেকনিক বলে, ওদেরও তো ফিশিংই হয়। ফিশিং আমরা কিভাবে করি? মাছ কিভাবে ধরি? বড়শির মুখে একটা দানা দিই, দিয়ে আমরা জলে ফেলে রাখি। এবার যেই মাছটা সেটা গিলবে, তার মুখে আংশিটা আটকাবে, তাকে সাট করে আমরা তুলে ভেজে খেয়ে নেবো। পয়েন্টটা সেম। এবার ধরুন সেইখানে কখনো হানি ট্র্যাপ দরকার পড়ে, কখনো ফিনান্সিয়াল ট্র্যাপ দরকার পড়ে, কখনো দরকার পড়ে এমন কিছু ধরনের আপনার কাজ করে দেওয়া যেটা অনেকদিন ধরে তাদের কাছে আটকে রয়ে আছে। বিভিন্ন দুর্বল জায়গাগুলোতে এরা ঢোকার চেষ্টা করে। এই দুর্বল জায়গাগুলোতে যেই মুহূর্তে পেনিট্রেট করে গেল, সেই মুহূর্তে তারা নেক্সট টার্গেটকে তখন ইনস্টল করে, তাকে অ্যাসেট হিসাবে কনভার্ট করে। এই একের পর এক অনেকটা দেখবেন, আমি নাম বলতে চাই না কোনো ব্র্যান্ডের, বহুকাল আগে দেখবেন একরকমের নেটওয়ার্কিং বিজনেস ছিল, এখনো আছে আই সাপোজ, আমি হয়তো জানি না। নেটওয়ার্কিং বিজনেস চলতো, যেখানে একটা লোকের দায়িত্ব ছিল 4টে লোককে রিক্রুট করা, 4টে লোকের দায়িত্ব ছিল 16টা লোককে রিক্রুট করা। এরকম একটা পিরামিড তৈরি হতো। হ্যাঁ, এই বিভিন্ন রকম খাবার দাবার সামগ্রী বিক্রি করতো এই নেটওয়ার্কের থ্রু দিয়ে। এবং এই যে নেটওয়ার্কটা, এই এন্টায়ার নেটওয়ার্কটা তৈরি করার দায়িত্ব থাকে বিভিন্ন লোকজনকে। এবার হামিদ এক্স্যাক্টলি কোন পজিশনে সেই নেটওয়ার্কে ছিল সেটা তো আগামী দিনে ইনভেস্টিগেশন থেকেই বেরোবে। কিন্তু ডার্ক ওয়েবের ব্যবহার যে হতো এটা তো এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে।
ডার্ক ওয়েবে গোটা পৃথিবীর টেরারিজমেরই একটা বড় অংশ ডার্ক ওয়েব দিয়ে চলে। ডার্ক ওয়েব ছাড়া দেখুন, ওয়েব ব্যবহারটা বিভিন্ন রকম ভাবে চলে। এনক্রিপশন, ডিক্রিপশন, এগুলোর কিছু টেকনিক্যাল জিনিস আছে, যদি অনুমতি দেন আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ডেটা হচ্ছে, আপনি যদি ডেটা জিনিসটাকে বোঝেন, ডেটাকে এরকম ভাবে বুঝতে হবে, তিনটে বাক্স এরকম ভাবে লাগানো, মাঝখানে একটা বাক্স, ডান দিকে একটা বাক্স, বাঁ দিকে একটা বাক্স। এই তিনটে বাক্সর মধ্যে একটা বাক্স হোল্ড করে যেখান থেকে ডেটাটা আসে তার অ্যাড্রেস, মাঝখানের বাক্সটা হোল্ড করে যেই ডেটাটার কন্টেন্ট আছে সেটা, অন্য বাক্সটা হোল্ড করে যেখানে যাবে সেই ডেটার সেই কন্টেন্টটা। এবার এইটাকে বিভিন্ন রকম ভাবে জাম্বেল আপ করে রাখলে কি হয়, অ্যাড্রেসটা পাওয়া যায় না, ডেটার কন্টেন্টটা পাওয়া যায় না, কোথা থেকে এসছে কোথায় যাচ্ছে বোঝা যায় না। এটাকে বলা হয় প্রসেস অফ এনক্রিপশন। যতটা এনক্রিপ্টেড ডেটা হবে তত সেটাকে ডিক্রিপ্ট করাটা অসুবিধাজনক হবে। তাই জন্য কি হয়, যত বেটার অ্যাপ, সেই বেটার অ্যাপগুলোকে ইউজ করা হয়। আচ্ছা, এবার গেল হচ্ছে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবের মধ্যে যে যারা যারা যাচ্ছে, তার মানেই তারা যে সবসময় টেররিজম করতে যাচ্ছে এরকম কোনো ব্যাপার না। ডার্ক ওয়েব একটা একটা অন্য ধরনের নেটওয়ার্ক চ্যানেলিং করে, অন্য ধরনের একটা অ্যালগোরিদম দিয়ে কাজ করে, কিন্তু এই ডার্ক ওয়েবের মধ্যে টেররিজমটা খুব যথেষ্টভাবে আছে। এবং ডার্ক ওয়েবে না হয় ওপেন সোর্সেও টেররিজম থাকে। কিভাবে থাকে জানেন? আপনার সাথে কোনো একটা মানুষের চ্যাট হচ্ছে, কিন্তু এই এন্টায়ার চ্যাটটা হচ্ছে কোডেড চ্যাট। মানে আমি ধরুন বলছি আমি আপনার সাথে চা খাবো, ঠিক আছে, এই চা কথাটার মধ্যে হচ্ছে এমন একটা কোড আছে, যে কোডটার মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেট অফ অস্ত্র শস্ত্র কোনো একটা পার্টিকুলার জায়গায় ডেলিভারিটা হয়ে গেছে কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করছি। আপনি উত্তরে বললেন হ্যাঁ চা খাওয়া যেতে পারে, মানে হয়তো ডেলিভারি হয়ে গেছে। তো এই যে প্রি অ্যাসিওর্ড কোড এবং কোডগুলো চলছে, যখন এই ডেটাটা আপনাদের কাছে আসবে বা ডিরাইভ করবেন, তখন তো চ্যাট হিস্ট্রিতে পাওয়া যাবে আপনারা আমার চ্যাট হয়েছে যে চা খাওয়া নিয়ে। তো সেখান থেকে তো টেররিজমের কিছু আসছে না, কিন্তু অ্যাকচুয়ালি তার পিছনের যে কোডটা কাজ করছে সেই কোডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই হিডেন কোড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বহু সময় ধরে দেখা গেছিল কেজিবি সাংঘাতিক ভাবে মস্কোড ইউজ করতো, মস্কোডিং করে করে বিভিন্ন জিনিস ড্যাশ ডট এই ইউজ করে বিভিন্ন মেসেজিং হতো। তো এক একটা সময় এক এক রকমের ট্রানজাকশনাল প্রসেস থাকে। এবার যত সময় যাচ্ছে টেররিজম অনেক স্মার্টার অ্যাটিটিউড নিচ্ছে, যেটা আমাদেরকে বোঝাটা খুব প্রয়োজনীয়। একদম। এখানে টার্গেট কি বেছে বেছে হিন্দুরা? কেন এ কথা বলছি, এই যে হামিম, তার বান্ধবী অর্পিতা, সেও একটা হিন্দু মেয়ে, এবং এই যে আদিত্য সিং, সেও একটা হিন্দু ছেলে যাকে গ্রেফতার করা হয়েছে এরপরে, যে জানতোই না যে সে কার সঙ্গে ফোনে কথা বলছে এবং কি কাজ করছে। তাহলে কি বেছে বেছে এখানে হিন্দুদেরকেই টার্গেট করা হতো? হিন্দুরা কি তাহলে মহাবিপদে বলবেন? ম্যাডাম, আমি আবারও বলছি আপনাকে, আমার কাছে কোনোদিন এটা খুব একটা কনভিনসিং লাগে না। কারণ আমার মনে হয় না এই যে ভদ্রমহিলা, বা যাই হোক, মহিলাকে ভদ্র বলাই উচিত, এই অর্পিতা সরকারের কথা বললেন, ইনি কি মানে গান্ধারী?